সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের আজকে ভূগোল বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নমুনা প্রশ্নপত্র একটি আপলোড করেছে। সেই প্রশ্নপত্রই তোমাদের সাথে আমরা আলোচনা করছি, সম্পূর্ণ বোর্ডের তৈরি। তো এই প্রশ্নপত্রটা প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে কমন তো পাবেই, পাশাপাশি তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আসবে সেই একটা ধারণা কিন্তু তৈরি হবে। তাই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করো অবশ্যই চ্যানেলটা ফলো করো। তো অনেক উপকারী ভিডিও কিন্তু তোমরা পেতে চলেছো। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল। তো দেখো, তোমাদের 35টা প্রশ্ন কিন্তু রয়েছে। বোর্ড 35টি প্রশ্ন সিলেক্ট করেছে। সেই প্রশ্নগুলোর থেকে প্রথম প্রশ্ন চলো দেখে নিই। আর যেহেতু উত্তর সহ বলছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম প্রশ্ন দেখো, বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন। উত্তর হবে আব্রাহাম অরিটেলিয়াস, অর্থাৎ অপশন নাম্বার সি। আব্রাহাম অরিটেলিয়াস এমন ব্যক্তি যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন আব্রাহাম অরিটেলিয়াস, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিবৃতি। দেখো, এমনি বিবৃতি ব্যাখ্যা তোমাদের কিন্তু আসবে। বিবৃতি কারণ, প্রথম বিবৃতি বলেছে ব্রাজিল উপকূল থেকে 2000 মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট এর সঙ্গে পশ্চিম আফ্রিকার পাথরের মিল পাওয়া যায়, কারণ সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলে। তো বিবৃতি এ এবং বিবৃতি দুটোই সঠিক নাকি সঠিক নয়? তো দেখো অপশান তোমাদের কি বলছে। এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক। তো তোমাদেরকে অপশানটা জানিয়ে রাখি, এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা হবে। অর্থাৎ যে দুটো কথা বলেছে সেই দুটো বিবৃতি কিন্তু সঠিক। বিবৃতি এবং কারণ দুটোই সঠিক এবং একটি অপরটির কারণ বা সঠিক ব্যাখ্যা। ওকে, পরের কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন। মাটির ধ্বংসাবশেষে দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত। মাটির ধ্বংসাবশেষে দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত। উত্তর হয়ে যাবে ধ্বংসাবশেষ ধস, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নিচের স্তম্ভগুলি তোমাদেরকে মেলাতে হবে। কার্স্ট অঞ্চলের শ্রেণীবিভাগ আর এখানে ব্যাখ্যা কিন্তু রয়েছে। তো প্রথম হেলো কাস্ট, এটা হয়ে যাবে চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন। মেরো কাস্ট, এটা হয়ে যাবে অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ। মিডো কাস্ট, এটা হয়ে যাবে চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার উপর গঠিত ভূমিরূপ হচ্ছে মিডো কাস্ট। ওকে, আর অপশান 4 রয়েছে ফ্লুভিও কাস্ট, এটা হয়ে যাবে কার্স্ট ভূমিরূপে নদীর কার্যের ফল। তো একটু তোমরা ভালো করে মিলিয়ে নেবে, পারলে খাতায় কিন্তু নোটস করে নাও। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, অর্থাৎ স্তম্ভ মেলানো। এরপরে প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। যখন বেশ কয়েকটি সিঙ্ক হোল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলে? উত্তর হবে ডোলাইন, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনে কিছু নুড়ি বালি থাকে, সেটি কি নামে পরিচিত? উত্তর হবে ড্রামলিন। নেক্সট, প্রদত্ত ছবিতে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো। দেখো, প্রদত্ত ছবিতে চিহ্নিত ভূমিরূপ, এখানে যে ভূমিরূপটা চিহ্নিত করা আছে এটা শনাক্ত করতে হবে। এই ভূমিরূপগুলো কি? তো দেখো, উত্তর হয়ে যাবে টার্ন। এই যে ভূমিরূপগুলি দেখতে পাচ্ছ ছবিটাতে, এটা কিন্তু টার্নের উদাহরণ, টার্ন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলি তোমাদেরকে বিবেচনা করতে বলছে। বিবৃতি 1, নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরীণ অংশ বিশেষ, যেখানে বিশেষত উত্তর গোলার্ধে দিয়ে পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ বলছে উত্তপ্ত হলে বাতাস হালকা হয় এবং উপরে উঠে যায়, এটি উপরে উঠে শীতল হয়, প্রসারিত হয় এবং ঘনীভূত হয়। এখন বিবৃত কারণ বিবেচনা করে তোমাদেরকে সঠিক অ্যান্সার দিতে হবে। তো অ্যান্সার হবে এ এবং বি, অর্থাৎ এ এবং আর, বিবৃতি এবং যে কারণ সেটা কিন্তু দুটোই সঠিক এবং একটি অপরটির কারণ। আর এর সঠিক ব্যাখ্যা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু ভেবে নাও, দেখে নাও ভালো করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে আসছি। 9 নম্বর প্রশ্ন। হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর গঠিত হয় কি গঠিত হয়? উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ তুহিন। হিমাঙ্কের নিচে যদি ঘনীভবন ঘটে তাহলে শীতল ভূপৃষ্ঠ বরাবর তুহিন গঠিত হবে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন এবং ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? প্রথম প্রশ্ন বলছে যে মহাদেশীয় প্রান্ত দেশ, সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্রখাত, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রান্তদেশীয় মহাসাগরীয় অববাহিকা, সামুদ্রিক মালভূমি। তো এখানে কি বলেছিল যে গঠন এবং ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগ। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তোমরা দেখতে পারো, বাট অপশন এটা সঠিক হবে। চলো নেক্সট কোশ্চেন চলে আসবো। 11 নম্বর প্রশ্ন। বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা বেশি হওয়ার কারণ হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো 4টা অপশন হচ্ছে অধিক উষ্ণতা, স্বল্প বৃষ্টিপাত,
উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ নাকি মিষ্টি জলের অধিক প্রবাহ? কি বলেছে কোশ্চেন? বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা বেশি কেন হয়েছে? উত্তর হয়ে যাবে উচ্চ বাষ্পীভবন এবং মিষ্টি জলের কম প্রবাহ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উচ্চ বাষ্পীভবন এবং মিষ্টি জলের কম প্রবাহের কারণে বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা একটু বেশি, মনে রাখবে। পরের কোশ্চেন 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উত্তরের মহীসোপান অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়? দেখো উত্তর হয়ে যাবে হিরে। দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলের মহীসোপান অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে হিরে পাওয়া যায়। পরের কোশ্চেন, বড় মাছের খাদ্য হিসেবে নিচে কোনটি সমুদ্রে পাওয়া যায় না? উত্তর হয়ে যাবে প্ল্যাঙ্কটন। দেখবে প্ল্যাঙ্কটন, জিও প্ল্যাঙ্কটন এগুলো কিন্তু মাছের খাদ্য, তাহলে বড় মাছের খাদ্য হিসেবে সমুদ্রে পাওয়া যাচ্ছে না প্ল্যাঙ্কটন। পরের কোশ্চেন, 1, 2, 3 এবং 4-এর জন্য সঠিক বিকল্পটি। দেখো এরকম তোমাদের ছবি থাকতেই পারে, তো এরকম বোর্ড কিন্তু এরকম ছবি দেওয়ার কথা বলেছে, তো এরকম একটা ছবি কিন্তু থাকছে। এরপর তোমাদের এই যে দেখতে পাচ্ছ 1, 2, 3 একটা পিরামিড আকারের ছবি, তো এখানে কোনটা অ্যান্সার হবে? 4টে অপশন তোমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছ, 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক বিকল্প হবে? তো দেখো অপশন বি, দেখো 1 নম্বর হচ্ছে শীর্ষ মাংসাশী, 1 নম্বরে যেটা আছে। 4 নম্বর হচ্ছে 1 নম্বর শীর্ষ মাংসাশী, 2 নম্বর মাংসাশী, 3 নম্বর তৃণভোজী, 4 নম্বর হবে স্বভোজী। ওকে, তো দেখে নেবে ভালো করে। 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তীব্র মাংসাশী বা শীর্ষ মাংসাশী, 2 নম্বর হচ্ছে মাংসাশী, 3 নম্বর হচ্ছে তৃণভোজী, 4 নম্বর হবে স্বভোজী। ওকে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নিচের বলছে দেখো খাদ্য জলের বর্ণনা দেয় না, নিচে কোনটি খাদ্য জলের বর্ণনা দেয় না? কি বলেছে? প্রথমে দেখো 4টা অপশন কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে শক্তি প্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয়। নিচে কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না? না কোনটা? দেখো শক্তি প্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয়, এটা কিন্তু একেবারেই ভুল। পাশাপাশি খাদ্য জালের বর্ণনা দেয়, যেমন জীবজগতে উচ্চ পুষ্টিস্তর থেকে অনেক সদস্য নিম্ন পুষ্টিস্তরে অন্তর্ভুক্ত হয়, এটা একটা খাদ্য জাল। এর মাধ্যমে শক্তি প্রবাহ বহির্মুখী জাল প্রদর্শিত হয়, এটা খাদ্য জালের একটা বর্ণনা। জীবজগতে এর একটি মুখ্য ভূমিকা আছে, এটা খাদ্য জালের বর্ণনা অভিযোজন প্রতিযোগিতার ক্ষেত্রে। তবে শক্তি প্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয়, এটা খাদ্য জালে কিন্তু কোনো বর্ণনাই নয়। চলো নেক্সট কোশ্চেন পার্ট বি। পার্ট বি তোমাদের টোটাল 30টা নাম্বার কিন্তু কোশ্চেন আসছে, তো পার্ট বি থেকে দেখো প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিত অঞ্চল হিসেবে পরিণত হওয়ার সঠিক কারণ নয় কোনটি? কি বললো? গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতি অঞ্চল হিসেবে পরিণত হওয়া, অর্থাৎ গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতি অঞ্চল হিসেবে পরিণত হওয়ার সঠিক কারণ তো একাধিক রয়েছে, তো কারণ কোনটা নয়? কি কারণে সমভূমি এলাকায় অধিক মানুষ বসবাস করে? তবে এখানে করের নাটা তোমাদেরকে বার করতে হবে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ খনি কার্যাবলী। এটা কারণ কিন্তু হচ্ছে না। পরে কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দেখো বিবৃতি ব্যাখ্যা আবার তোমাদের বিবৃতি কারণ কিন্তু রয়েছে। প্রথম প্রশ্ন বলছে গ্রাম থেকে শহরে আকার বৃদ্ধি পায়, শহরের পরিব্রাজন। আবার শহরগুলি উন্নত কর্মসংস্থান, সুযোগ, শিক্ষা এবং চিকিৎসা, বলছে এটার কারণে এটা হচ্ছে শহরে আকার বৃদ্ধি, গ্রাম থেকে শহরে আকার বৃদ্ধি পায়। তো একদম ঠিক কথা কিন্তু বলেছে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা নিজেরাই ভাবো যে গ্রাম থেকে শহরে আকার কিন্তু বেশি বৃদ্ধি পায়, কারণ কি? শহরে পরিব্রাজন, আর এই শহরগুলি উন্নত কর্মসংস্থান, শহরে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, শহরে সুযোগ আছে, শিক্ষার সুযোগ আছে, পাশাপাশি চিকিৎসার সুযোগ আছে। সেই কারণে গ্রামের লোকেরা এখন কিন্তু শহরে যে বেশি বসবাস করছে, অর্থাৎ শহরে বেশি জনসংখ্যা আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, গ্রাম থেকে আকার শহরে আকারটা কিন্তু বৃদ্ধি পায়। চলো নেক্সট কোয়েশ্চেন এবার দেখো 18 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ঘনত্বের সূত্র কি? জনসংখ্যার ঘনত্বের সূত্র লেখো। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তর হয়ে যাবে জনসংখ্যা এবং এলাকা, জনসংখ্যা বাই এলাকা। জনসংখ্যার ঘনত্বের সূত্র হচ্ছে জনসংখ্যা বাই এলাকা। ওকে, নিচে শব্দ বা শব্দগুলি বিবেচনা করে এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও। উত্তর হয়ে যাবে কাজ এবং কর্মসংস্থান। কাজ এবং কর্মসংস্থানের কারণে ভারতে কিন্তু পুরুষ অভিবাসন বেড়ে চলেছে, কাজ এবং কর্মসংস্থান। পরের কোশ্চেন, জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ কারণে ঘটে না। জনসংখ্যা বৃদ্ধি, দেখো এখানে 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা হবে? অ্যান্সার আমি বলে দিচ্ছি। জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশের কারণে ঘটে না, জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুর হার কম, জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যু হার কম, অর্থাৎ অপশন নাম্বার এর কারণেই ঘটে না। জন্মহার বেড়ে গেল আর মৃত্যু হার কমে গেল, তাহলে কিন্তু জনসংখ্যা বেড়ে যাবে এমনটা কিন্তু নয়, এর একাধিক কারণ থাকতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, অপশন এ হলো এটা। 21 নম্বর প্রশ্ন দেখো, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি যে সম্পর্কে সবথেকে উপযুক্ত বর্ণনা খোঁজটা তোমাদেরকে দিতে হবে। দেখো একটু উপযুক্ত বর্ণনা খোঁজ, 4টা অপশন কিন্তু তোমরা দেখতে পাবে, তার আগে এগুলো পড়ে নাও। বলছে একে অপরের কাছাকাছি প্রচুর সংখ্যক বাড়ি তৈরি করা হয়েছে। কি বলেছে? যে গোষ্ঠীবদ্ধ জনবসতি সম্পর্কে সবথেকে উপযুক্ত বর্ণনা, একে অপরের কাছাকাছি প্রচুর সংখ্যক বাড়ি তৈরি করা হয়েছে। 2 নম্বর, সম্প্রদায়গুলি ঘনিষ্ঠ এবং তাদের পেশাগুলি একই প্রকৃতির। 3 নম্বর, নদী উপত্যকা ও উর্বর সমভূমিতে এই ধরনের বসতি গড়ে ওঠে। 4 নম্বর, একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন উপাসনালয় ও একটি বাজার বসতিকে একত্রে আবদ্ধ করে। তাহলে 21 নম্বর প্রশ্ন। এবার অপশন দেখো কি বলছে, 4টি বর্ণনায় যথাযথভাবে গোষ্ঠীবদ্ধ জনবসতিকে ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা কি করেছে আদৌ? অবশ্যই করছে। 4টে বর্ণনায়
যে গোষ্ঠীবদ্ধ জনবসতি 4টে বর্ণনাকে কিন্তু দেখো তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু বর্ণনা করছে, ডিসক্রাইব করছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো। 22 নম্বর প্রশ্ন। গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা, রেল লাইনের পাশে, নদী বা খালের পাড়ে গড়ে ওঠে, সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি দেখা যায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে রৈখিক প্যাটার্নের, এক রেখার মতো একটা প্যাটার্ন কিন্তু গড়ে ওঠে, যেখানে রেল লাইনের পাশে, নদী বা খালের পাশে গড়ে ওঠে জনবসতি, সেটা হচ্ছে রৈখিক প্যাটার্নের অন্তর্গত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন, সঠিক বিকল্পগুলি চয়ন করো। দেখো প্রথম প্রশ্ন, গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো। গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে, দেখো উত্তর হয়ে যাবে জল সরবরাহ, জমির প্রাপ্যতা এবং প্রতিরক্ষা, নির্মাণ কার্য, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা গ্রামীণ বসতির অবস্থানকে একেবারেই প্রভাবিত করে। জল সরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা এবং নির্মাণ কার্য। পরের কোশ্চেন চলে আসবো 24 নম্বর, 24 নম্বর প্রশ্ন। জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরের অন্তর্ভুক্ত। কোন শহরের অন্তর্ভুক্ত? উত্তর হয়ে যাবে প্রশাসনিক শহরের অন্তর্ভুক্ত, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 25 নম্বর প্রশ্ন। নিচে জনবসতির সমস্যা এবং কারণ কিন্তু দিয়েছে, সমস্যা এবং কারণ। প্রথমে দেখো কি সমস্যা, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে নাগরিক সমস্যা। তো নাগরিক সমস্যা কি কারণে হয় বলো তো? নাগরিক সমস্যা দেখো আমি কিন্তু তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, তো একবার দেখে নাও ভালো করে। নাগরিক সমস্যা হয় বাসস্থানের অভাবের কারণে। নাগরিকদের সমস্যা তখন হবে যখন উপযুক্ত ঘর বাড়ি অর্থাৎ বাসস্থান থাকবে না। 2 নম্বর চলে আসছে অর্থনৈতিক সমস্যা। টাকার সমস্যা কখন হয়? অর্থনৈতিক সমস্যা, উত্তর হয়ে যাবে বৃহৎ অভিবাসী জনসংখ্যা। দেখো মানে একাধিক পার্সেন্ট অর্থাৎ অনেক যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর সামাজিক সাংস্কৃতিক সমস্যা। এটা তোমাদের পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাত, পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে কিন্তু সামাজিক একটা সাংস্কৃতিক একটা সমস্যা লক্ষ্য করা যায়। আর 4 নম্বর যেটা রয়েছে পরিবেশগত সমস্যা, সেটা হচ্ছে তোমাদের বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন। এটা পরিবেশের একটা সমস্যা, যত মানুষ কিন্তু বাড়বে তত বর্জ্য উৎপাদন বেশি হবে, তাহলে এটা একটা পরিবেশগত সমস্যার কিন্তু মধ্যে পড়ছে। ঠিক আছে, মনে রাখবে, খুব সহজ কোয়েশ্চেনটা। তো চলো নেক্সট কোয়েশ্চেন। এবার পার্ট সি দেখো, তোমাদের 3টে পার্টে কিন্তু বিভক্ত কোয়েশ্চেন প্যাটার্ন। তো পার্ট সি দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতের 4টি সর্বাধিক জনবহুল রাজ্য 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক 4টি জনবহুল রাজ্যের নাম তোমাদেরকে বলতে হবে। উত্তর হয়ে যাবে সি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ, ইউপিতে দেবে অনেক জনসংখ্যা কিন্তু রয়েছে, ইউপি, মহারাষ্ট্র, তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ আর বিহার। ঠিক আছে, পরে কোশ্চেন। এবার দেখো অনুচ্ছেদটি ভালো করে তোমাদেরকে পড়তে বলছে। একটা অনুচ্ছেদ এরকম টাইপের প্রশ্ন আসার কোশ্চেন আছে, আসতে পারে। তো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন কি বলছে? রেন ওয়াটার হারভেস্টিং হলো বিভিন্ন ব্যবহারের জন্য বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের একটি পদ্ধতি। এটি ভূগর্ভস্থ জলের ভান্ডার পূরণে ব্যবহৃত হয়। বৃষ্টির জলকে বোরওয়েল, গর্ত বা কূপে স্থানান্তরিত করে জলের বেশিরভাগ অংশকে সংরক্ষণের জন্য এটি একটি কম খরচের ও পরিবেশ বান্ধব কৌশল। বৃষ্টির জল সংগ্রহ করে জলের প্রাপ্যতা বৃদ্ধি করা, ভূগর্ভস্থ জলের নিম্ন গতি যাচাই করা, ফ্লোরাইড ও নাইট্রেটের মতো দূষিত পদার্থের দ্রবীভূতকরণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের গুণমান উন্নত করে, মাটির ক্ষয় ও বন্যা প্রতিরোধ করে, উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জলের অনুপ্রবেশ আটকায় আর জলাধার পূরণ করা হয়। তো দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বৃষ্টি জল সংগ্রহে অনুশীলন করে আসছে। গ্রামীণ এলাকায় প্রথাগতভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, যেমন পুকুর, সেচ ট্যাঙ্ক, জলাশয়, কুণ্ডু বা জলধারা নামে পরিচিত। সংগ্রহ করা বৃষ্টির জল সঞ্চয় করার জন্য বাড়ির কাছাকাছি বা গ্রামের কাছে এগুলি তৈরি করা হয়। খুব ভালো। তো এরপর এই যে এই প্রশ্নটা যে তোমরা পড়লে তখন প্যাসেজটা, এই ভিত্তিতে প্রশ্ন কিন্তু দিয়েছে। 27 নম্বর প্রশ্ন দেখো, কোনটি বৃষ্টির জল সংগ্রহে সুবিধা নয়? দেখো 4টা অপশন কিন্তু দিয়ে দিয়েছে, তো ওখানেই তোমাদের অ্যান্সার আছে। যদি তোমরা এটা একবার ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। কোনটি বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা নয়? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এটি ব্যয়বহুল একটি কৌশল। এটি বৃষ্টি জল সংগ্রহের সুবিধা নয়। বাকি জলে প্রাপ্যতা বাড়ায়, জলে মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টি জল যদি সংগ্রহ করি, ভূগর্ভস্থ জলে গুণমান উন্নত করে, কিন্তু এটা একটি ব্যয়বহুল কৌশল। এই জন্য এটা কিন্তু সংগ্রহে একটা সুবিধা নয়, বৃষ্টি জল সংরক্ষণ একটা সুবিধা নয়। কি হবে? অপশন নাম্বার ডি, অর্থাৎ এটি জলে ব্যয়বহুল কৌশল, প্রচুর ব্যয়বহুল, টাকা বেশি লাগবে। এরপরের প্রশ্ন দেখো, রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত। চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান কি নামে পরিচিত? উত্তর হবে কুণ্ড, অর্থাৎ অপশন নাম্বার সি, কুণ্ড নামে পরিচিত। রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংরক্ষণের স্থান কুণ্ড। পরে কোশ্চেন, ভারতে ওটেক কেন্দ্র কোথায় আছে? ওটিইসি মনে রাখবে লাক্ষাদ্বীপের কাভারাত্তি গ্রামে। লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে কিন্তু কি রয়েছে? চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান রয়েছে। পরে কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্লট বেয়ারে কেরালায় কোচিতে আছে। এখানে কি বলেছে? ভারতের ওটিইসি কেন্দ্র কোথায় আছে? তো অ্যান্সারটা দেখে নাও, 4টা অপশন কিন্তু রয়েছে। উত্তর হবে লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে। মনে রাখবে ভারতের ওটিইসি এটা কিন্তু কাভারাত্তি দ্বীপ, লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে কিন্তু এই ওটিইসি কেন্দ্র রয়েছে। পরে কোশ্চেন 30 নম্বর প্রশ্ন, নিচে স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি আমাদেরকে নির্বাচন করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো, শ্বেত বিপ্লব, সবুজ বিপ্লব, কৃষ্ণ বিপ্লব, নীল বিপ্লব, গোল বিপ্লব, সোনালী বিপ্লব, হলুদ বিপ্লব, সব বিপ্লবগুলো তোমরা কিন্তু ভালো করে যাবে। তো চলো শুরু করি। শ্বেত বিপ্লব, শ্বেত মানে হচ্ছে সাদা, দুধের রং, তাহলে দুধ উৎপাদন বৃদ্ধি, তাহলে শ্বেত বিপ্লব কোনটা হবে? শ্বেত বিপ্লব হয়ে যাবে তোমাদের
দুধ উৎপাদন বৃদ্ধি, শ্বেত বিপ্লব দুধ উৎপাদন বৃদ্ধি। চলে আসবো কৃষ্ণ বিপ্লব, কৃষ্ণ কথা হচ্ছে কালো। তো এখানে দেখো, এখানে হয়ে যাবে অপরিশোধিত তেল উৎপাদনে আত্মনির্ভর, হচ্ছে কৃষ্ণ বিপ্লব, মনে রাখবে। দেখো এটা হচ্ছে কৃষ্ণ বিপ্লব, অপরিশোধিত তেল উৎপাদনে আত্মনির্ভরশীলতা, এটা হচ্ছে কৃষ্ণ বিপ্লবের সাথে কানেক্ট হচ্ছে। চলো নেক্সট সবুজ বিপ্লব, তোমরা জানো গম। তো এখানে গম বলতে আমরা কৃষি উৎপাদনটাই ধরছি। সবুজ বিপ্লব হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, আর নীল বিপ্লব হচ্ছে অ্যাকোয়াকালচার উন্নয়ন। ওকে, তাহলে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা মিলছে দেখে নাও। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ একের সাথে বি হচ্ছে। হ্যাঁ দেখো মিলে আছে কিন্তু, হ্যাঁ ওকে। তা 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মানে তোমরা দেখে নাও, অ্যান্সার মিলে তোমাদেরকে আরেকবার দিয়ে দিলাম ছকটা। দেখো চলো নেক্সট কোশ্চেন চলে আসছি, 31 নম্বর প্রশ্ন। একজন কৃষক, কি বলেছে, একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে ড্যাশ বলে, কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তর হয়ে যাবে শস্য প্রকারতা, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলে শস্য প্রকারতা। 32 নম্বর প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনটিকে যুক্ত করেছে বা কোনগুলিকে যুক্ত করেছে? দেখো সোনালী চতুর্ভুজ কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। সেখানে কোনটা অপশন আছে দেখো, উত্তর হয়ে যাবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, অর্থাৎ অপশন নাম্বার বি। কোথায় আছে? হ্যাঁ অবশ্যই দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। সোনালী চতুর্ভুজ এই বড় বড় মেট্রোপলিটন শহরগুলিকে কিন্তু কি করেছে? যুক্ত করেছে। এটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি। আচ্ছা পরের কোশ্চেন দেখো, যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে কি বলে? যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে অবশ্যই এটা কি হয়ে যাবে? বহুমুখী বাণিজ্য, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট দেখো, ভারতের রেখা মানচিত্রে দুটি রাজ্যকে এ এবং বি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রদত্ত বিকল্পগুলির সাহায্যে এদেরকে শনাক্ত করতে পারছে। 34-35 নম্বর দুটি কোশ্চেন আছে। তো ভালো করে ম্যাপটা তোমরা দেখো। তো অনস্ক্রিন তোমরা ম্যাপটা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি দরকার হলে পজ করো, এবং পজ করে তোমরা কিন্তু সঠিক অ্যান্সারটি তোমাদেরকে দিতে হবে। 34 এবং 35 নম্বর প্রশ্ন আমি তবুও বলেছি। দেখো এখানে বলেছিল যে কোনটি বলছে খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো। সেক্ষেত্রে এ হিসেবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী। তাহলে এ, দেখো এ হিসেবে যেটা চিহ্নিত করবো সেটা হচ্ছে বক্সাইট এবং ম্যাঙ্গানিজ, অর্থাৎ অপশন নাম্বার বি। বক্সাইট ও ম্যাঙ্গানিজ এটা হচ্ছে এ হিসেবে চিহ্নিত করা, এবং বি হিসেবে চিহ্নিত করা এবং এর মধ্যে প্রধান ফসল যদি বলি তাহলে সেটা হচ্ছে অসমের চা। অসমের চা কিন্তু বিখ্যাত। তো এই 35 এবং 30 নম্বর, 34 এবং 35 নম্বর প্রশ্নটি যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিওতে এটা কিন্তু কালেক্ট করবো, মানে তোমাদের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। চলো এরপর আমরা চলে আসবো, এই ছিল তোমাদের 35 নম্বর প্রশ্ন। তো এই 35 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, বন্ধুদেরকে শেয়ার করতে পারো। তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।